আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে স্বাগত। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। আর হচ্ছে তোমরা এই প্রথম মনে হয় দিনের বেলা আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করতে পারতেছো। এর আগে কখনোই মনে হয় দিনের বেলা ক্লাস হয়নি। তো একটা কথা বলি, সেটা হচ্ছে কি, বাংলাদেশে যে কয়টা কলেজের এই এমসিকিউ প্রশ্ন সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি সেরা প্রশ্ন হয়েছে, এর মধ্যে হচ্ছে এই কক্সবাজার সরকারি কলেজের প্রশ্ন হলো একটা। এক কথাই এই কক্সবাজার সরকারি কলেজের প্রশ্নটাই আজকে আমরা সমাধান করব। প্রত্যেকটা নৈর্ব্যক্তিক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককেই ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, এবং সবাই জয়েন হয়ে যাও। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই বন্ধুদের, তোমরাও একটু বন্ধুদেরকে শেয়ার করে ফেলো দ্রুত গতিতে। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে, যাতে আমরা মোটামুটি সবাই মিলে ক্লাসটা করতে পারি। ওকে, সবাই মিলে ক্লাসটা করতে পারে। অনেকেই অনুপস্থিত দিনের বেলায়, সমস্যা নেই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, অনেকেই আগ্রহ দেখিয়েছিল ক্লাসটি করবে। একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে আমি তোমাদেরকে বলবো, আবু উবাইদা, তোমাদের কলেজের যতগুলা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে এগুলাতে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও, যাতে সবাই একটু ক্লাস লিঙ্কে জয়েন হতে পারে। আমিও দিয়ে দিচ্ছি, একটা মিনিট সময় নিলাম, আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করব। আস্তে আস্তে ক্লাস শুরু করবো, একটা মিনিট সময় নিলাম। তোমরাও ক্লাস লিঙ্কটা সব বন্ধুদের জন্য দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমরা তাহলে একটু শুরু করি, আস্তে আস্তে শুরু করি। যে প্রত্যেকটা নৈর্ব্যক্তিক আমরা বুঝে বুঝে পড়বো, এখানে কোনো ধরনের মুখস্থের কোনো কিছু নেই, এবং আশেপাশে যা কিছু আছে সবকিছু শিখবো। আগ্রহ দেখিয়েছিল ক্লাসটি করবে। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে সবাই একটু মেনশন করে দিলে ভালো হয় আর কি। দিনের বেলা ক্লাস তো অনেকেই জানে না, অনেকেই জানে না দিনের বেলা ক্লাস, সেজন্য অনেকে দিনের বেলা ক্লাস সেজন্য জানে না। তোমরা একটু সবাইকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম বলেছো, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। রামু গভর্নমেন্ট কলেজ থেকে, আচ্ছা আমি বলবো রামু গভর্নমেন্ট কলেজের গ্রুপে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। শুরু করি তাহলে, প্রথমটা শুরু করি, আস্তে আস্তে ওরা জয়েন হোক। আস্তে আস্তে ওরা জয়েন হতে হতে আমরা প্রথমটা শুরু করি। তোমরা সবাই একটা লাভ রিয়েক্ট দাও, সবাই একটা লাভ রিয়েক্ট দাও, একবার ওকে লিখো। সবাই একবার ওকে লিখো আর লাভ রিয়েক্ট দাও, আমরা ক্লাস শুরু করি। যারা যারা জয়েন হয়েছো, ঠিক আছে, যারা যারা জয়েন হয়েছো সবাই একবার ওকে লিখো আর লাভ রিয়েক্ট দাও, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো লাগবে আর কি। সবাই একবার লাভ রিয়েক্ট দাও, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ওকে লিখো আর লাভ রিয়েক্ট দাও, তাহলে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ওকে, এই যে প্রসেনজি যুক্ত হয়েছে, তামিম উদ্দিন যুক্ত হয়েছে। সবাই সবাই একটু জয়েন, একজনে বেশি না, 3-4 জন করে ফ্রেন্ডে মেনশন দাও তোমার মনে হয় যারা ক্লাসটা ডিজার্ভ করে, মানে যারা ক্লাসটা করতে আগ্রহী, এরকম 3-4 জন করে ফ্রেন্ডের একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা আসো, প্রথমে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি, এদিকে তাকাও, দেখি সর্বপ্রথম প্রশ্নটা কে কে উত্তর দিতে পারো। প্রথমেই হচ্ছে, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো, শিল্প কারখানার ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে অক্ষতিকর বস্তুতে রূপান্তর। তার মানে দেখো, ক্ষতিকর বস্তুকে অক্ষতিকর বস্তুতে রূপান্তর এবং নির্গত বিষাক্ত দূষণমুক্ত গ্যাসে পরিণত করতে কোনটি ব্যবহৃত হয়, মানে কোন জিনিসটা, কোন প্রযুক্তিটা ব্যবহৃত হয়। এই যে যেগুলা ক্ষতিকর আছে এগুলাকে অক্ষতিকর, এটা কিন্তু চট্টগ্রাম কলেজে আসছে। গত ক্লাসের প্রশ্ন সমাধান যারা করেছিল চট্টগ্রাম কলেজ, এরা কিন্তু এই প্রশ্নটা পারার কথা। কারণ ওইখানে একটা প্রশ্ন ছিল যে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাই কিসের জন্য, মানে কিসের জন্য পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। দেখি সবাই উত্তর করো তো, এটা এটা কি হবে, সবাই একটু উত্তর করো তো, এটা একটু উত্তর করো তো দ্রুত গতিতে সবাই। এটা কি হবে, উত্তর কি হবে, এটা, এটার উত্তর কি হবে দেখি সবাই বলো তো। 1 নাম্বার থেকে শুরু করো। একের ঘ বলেছ নুরুল কবির বলেছে, একের ঘ আমার মনে আছে নুরুল কবির লাস্ট ক্লাসটা করেছে। তারপরে বাকিরা কমেন্ট করো, সবাই কমেন্ট করতে হবে। একের ডি মুশফিকুর রহমান, সাকাওয়াত হোসেন একের ডি, উবাইদা বলেছ ক, তামিম উদ্দিন বলেছ ঘ, ন্যানো টেকনোলজি প্রসেনজিৎ বলেছ। বাকিরা কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন দ্রুত গতিতে। মনিরা বলেছ ঘ, নাহিদা বলেছ ঘ, ভেরি গুড। ম্যাক্সিমাম যেটা উত্তর দিয়েছো সেটাই সঠিক হয়েছে, উত্তর হবে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি এমন একটা প্রযুক্তি বর্তমানে পরিবেশ বান্ধব,
পরিবেশ বান্ধব প্রযুক্তি গড়ার ক্ষেত্রে ন্যানো টেকনোলজির অবদান হচ্ছে অপরিসীম। এই যে সৌরকোষ থেকে শুরু করে যে মানে কয়লা জাতীয় বিদ্যুৎ কেন্দ্র বহিষ্কার করে দিয়ে মানে এগুলা জ্বালানি শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে যাতে পরিবেশের ক্ষতি না হয়। ওকে, তাহলে আমরা কি জানবো আজকে থেকে? যে কোনো অক্ষতিকর বস্তুতে পরিণত করতে বা পরিবেশ বান্ধব প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, এবার 2 নাম্বার প্রশ্নটা একটু বলো তো, এটা কে কে বলতে পারো দেখি? মার্শাল ম্যাকলুহান ছিলেন কৃষিবিদ, দার্শনিক, রাসায়নবিদ, প্রযুক্তিবিদ। দেখি এটা বলো, মার্শাল ম্যাকলুহান কি ছিলেন? এবার 2 নাম্বারটা বলার চেষ্টা করো সবাই। মার্শাল ম্যাকলুহান কি ছিলেন? 2 নাম্বারটা বলার চেষ্টা করো। আমি আমাদের অফলাইন ব্যাচে যারা আছো তাদেরকে বলবো আজকে বিকাল 4টা-5টায় খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ ক্লাস মিস দিবে না। তোমরা অনেকেই অবহেলা করতেছো পরীক্ষার পর, যাতে কারো ক্লাস মিস না হয়। ওকে, 2 এর বি, মার্শাল ম্যাকলুহান ছিলেন 2 এর বি। ইব্রাহিম খান বলেছো, তামিম উদ্দিন বলেছো 2 এর বি। ফরহাদ, ডিএফ ফরহাদ বলেছো 1 এর ঘ, 2 এর খ। নুরুল কবির, এই যে এটা সবাই পেরেছো মোটামুটি। এই যে এটা কেউ প্রযুক্তিবিদ বলবে না, যারা না পড়ে যায়, যারা না পড়ে যায় তারা উত্তর করবে প্রযুক্তিবিদ, কিন্তু যারা পড়াশোনা করে যায় তারা বলবে দার্শনিক। মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন দার্শনিক, ঠিক আছে, একজন ফিলোসোফার। একজন কি? ফিলোসোফার, ইংলিশে বললে ফিলোসোফার। কানাডার, কোন দেশের? কানাডার। কানাডার বিজ্ঞানী ছিল মার্শাল ম্যাকলুহান। সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন, ঠিক আছে। তার 2টা বইয়ের নাম, একটা হচ্ছে দ্য গুটেনবার্গ অফ গ্যালাক্সি, দ্য গুটেনবার্গ অফ গ্যালাক্সি। আরেকটা বইয়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই 2টা বই হচ্ছে তার, একটা হচ্ছে দ্য গুটেনবার্গ অফ গ্যালাক্সি, দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। ওকে, এবার দেখি 3 নাম্বার প্রশ্ন আসি। 3 নাম্বার প্রশ্ন আসি, দেখি কোন পণ্য উৎপাদনের পূর্বে, এটা কি বলতো, কোন পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের গুণগত মান পরীক্ষা, গঠন, যাচাই, বিপণন ও সম্ভাব্যতা যাচাই, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমে কোনটি ব্যবহৃত হয়? দেখি বলো তো, 3 নাম্বারটা সবাই বলার চেষ্টা করো। 3 নাম্বারটা সবাই বলার চেষ্টা করো তো, কোন পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের গুণগত মান পরীক্ষা, গঠন, যাচাই, বিপণন, সম্ভাবনা আর হচ্ছে কি বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রমে কোনটি ব্যবহৃত হয়? ওকে, একটু বলো তো সবাই। স্যার রামু কলেজেরটাও করে দিয়েন, আমার ইনবক্সে প্রশ্ন দিও, যদি মনে হয় প্রশ্নের মান স্ট্যান্ডার্ড তাইলে সলভ করা হবে। 3 এর ঘ বলেছ, ক বলেছে আবু বাইদা বলেছে ক, 3 এর ডি বলেছে অনেকেই। আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল করো, এটা অনেকে ভুল করে। এদিকে তাকাও, যদি তাকে পূর্বে, পূর্বে মানে কি? বাস্তবের পূর্বে, বাস্তবকে অনুভব করা। কোন একটা জিনিস রূপান্তরের পূর্বে যদি এটার গুণগত মান যাচাই করা যায়, তাহলে এটা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি, এটা অবশ্যই বিআর, ভার্চুয়াল রিয়েলিটি। এবং এখানে দেখো, এখানে এটাও লেখা আছে প্রশিক্ষণের জন্য, প্রশিক্ষণের জন্য সিমুলেশন জিনিস দরকার, সিমুলেটেড জিনিস দরকার। এই সিমুলেটেড জিনিস মানে হলো ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, সুতরাং এখানে ভুল করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলবে না। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বাস্তবায়নের পূর্বে গুণগত মান যাচাই করতে পারে না। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণে ব্যবহৃত হয় না, প্রশিক্ষণে আর হচ্ছে বাস্তবায়নের পূর্বে ব্যবহৃত হয় একমাত্র কি? ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, এবার দেখো, এই প্রশ্নটাও খুবই কঠিন ছিল, যে প্যারালাল ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, এটাও খুবই কঠিন ছিল। প্যারালাল ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, এগুলো আসলে যারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়ছে তারা হয়তো পারার কথা। আর দেখো, এখানে বইটা ভালো করে মনোযোগ দিয়ে রিডিং করলে এটা পারার কথা। প্যারালাল ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটা কোনটা হবে? সমান্তরালে একই সময়ে একাধিক ডাটা বিট ট্রান্সমিশন হয়, লাইন, লিঙ্ক, চ্যানেল সংখ্যা 8 বা 8 এর গুণিতক হয়, অধিক দূরত্বে ডাটা স্থানান্তর উপযুক্ত। দেখি কোনটা বলো তো, কোনটা বলো দ্রুত গতিতে। 4 নাম্বারটা বলো, 4 নাম্বার বলো, 4 নাম্বার কমেন্ট করো সবাই। এভাবে উত্তর দিবা, 4 নাম্বার কি এভাবে উত্তর দিবা, উত্তর দেওয়ার সময় অলওয়েজ এভাবে উত্তর দিবে। 4 এর কি? 4 কত বলো দ্রুত গতিতে, 4 এর কত হবে? আর তোমরা মেইন প্রবলেম কি জানো? তোমরা এমসিকিউ মুখস্থ করো। মুখস্থ কেন করো? এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি 10-20টা সলভ করো নিজের থেকে বা আচ্ছা আমাদের ক্লাসে, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ।
আচ্ছা, 4-এর ক বলেছে, হ্যাঁ কথা সঠিক। আসলে প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে কি, তোমার এটাই সঠিক, সমান্তরালে একই সময়ে একাধিক বিট ট্রান্সমিট করে। এই যে এভাবে দুইটা ডিভাইসের মধ্যে সমান্তরালে, এই চিত্রটা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং 8-এর গুণিতক হিসেবে ব্যবহৃত, 1 2 3 4 5 6 7 8, এভাবে ডাটাগুলো ট্রান্সমিট করে বিট বাই বিট। আর হচ্ছে অধিক দূরত্বে পাঠাতে পারে না, এটা অধিক দূরত্বে পাঠানোর উপযুক্ত পদ্ধতি নয়, এটা অধিক দূরত্বে পাঠানোর উপযুক্ত পদ্ধতি নয়। সুতরাং উত্তর হবে 1 আর 2, উত্তর হবে 1 আর 2। সমান্তরালে আর হচ্ছে কি লাইন বা লিঙ্ক চ্যানেলের সাহায্যে 8 গুণিতক হয়। ওকে, আচ্ছা এবার পরের প্রশ্নে আসি। খুবই সুন্দর একটা প্রশ্ন এটা, আসলে উনি অনেক কষ্ট করে করেছেন, যে স্যার প্রশ্ন করেছেন, উনি অলওয়েজ কষ্ট করে প্রশ্নগুলো করেন। আমি কক্সবাজার কলেজ প্রশ্ন যখনই দেখি আমার কাছে খুব মানে কোয়ালিটিফুল মনে হয়, তবে একটু হার্ড হয়, তো এটা বলতে হবে। দেখো প্রথমে জিএসএম কি, এটা তোমরা সবাই পারো। জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটা ডিরেক্ট জিএসএম এর পূর্ণরূপটা মুখস্থ রাখবা। ওকে, এটা এমন একটা সিস্টেম, মোবাইল কমিউনিকেশনের জন্য যে সিস্টেম পুরা পৃথিবী ব্যাপী, এটাকে বলা হয় জিএসএম, গ্লোবাল সিস্টেম, বিশ্বব্যাপী যে পদ্ধতি, কিসের জন্য? মোবাইল কমিউনিকেশনের জন্য। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, এটা দেখি 6 নাম্বারটা কে কে বলতে পারো। 6 নাম্বারের উত্তরটা লিখো তো এভাবে, 6 নাম্বারের উত্তরটা লিখো। সবাইকে 2 সেকেন্ড সময় দিলাম, এটা আমি অনেকবার পড়াইছি। তোমরা দেখি 6 নাম্বারের উত্তরটা লিখো সবাই, 6 নাম্বারের উত্তরটা একটু লিখো, 6 নাম্বারের উত্তরটা একটু লিখো। 5টা তো পারবা, 6 নাম্বারটা লিখার চেষ্টা করো। 6 নাম্বার গ লিখেছে তামিম উদ্দিন, তামিম উদ্দিন লিখেছে গ, আদনান লিখেছে গ। বাকিরা কমেন্ট করো। আদনান গ লিখেছো, মুশফিক বলেছো গ, অনিমা বলেছো গ। আচ্ছা, 6 নাম্বারটা তোমরা জানো, ম্যাশ টপোলজিতে তার সংখ্যা একটা সূত্র আছে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ম্যাশ টপোলজিতে তার সংখ্যা। তাহলে এখানে হচ্ছে তার কয়টা? 10টা। এই যে 10টা তার মানে হচ্ছে কি 10 ইন্টু 10-1 মানে হলো 9। ঠিক আছে, এরপর হচ্ছে ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে 5। তাহলে 5 নং কত? 45। তাহলে টোটাল তার সংখ্যা হচ্ছে 45টি। যারা উত্তর দিয়েছো তারা একটু লিখে নিতে পারো। ম্যাথ টপোলজিতে তার সংখ্যা n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান কত বলো? n এর মান কত? n এর মান হচ্ছে 10। কেন? কারণ হচ্ছে এখানে বলা হয়েছে 10টি কম্পিউটার, যতটা কম্পিউটার বলবে 10, 20টি বললে 20টি, 30টি বললে 30টি, n এর মান 30। 10টি বললে n এর মান 10, 20টি বললে n এর মান 20। ঠিক আছে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে n হচ্ছে 10 ইন্টু n-1, 9 ডিভাইডেড বাই 2 হচ্ছে 45। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? আচ্ছা সবাই উত্তর করো, কেমন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর করো, বেশি নাই আর। এইটা এবার এটা দেখি। আয়েশা আরওয়াকে বলল তোমার বয়স কত? আরওয়া সে বলল তার বয়স হচ্ছে এটা। আরওয়ার বয়সের সমকক্ষ সংখ্যা হলো কোনটা? দেখি 7 নাম্বারের উত্তরটা তোমরা লিখো সবাই। আমি 30 সেকেন্ড সময় দিলাম, 7 নাম্বারের উত্তরটা লিখো। 7 নাম্বারের উত্তরটা একটু লিখো, 30 সেকেন্ড টাইম দিলাম। 7 নাম্বারের উত্তরটা একটু লিখো, 30 সেকেন্ডের মধ্যে 7 নাম্বারের উত্তরটা একটু লিখো দ্রুত গতিতে। 7 নাম্বারের উত্তরটা লিখার চেষ্টা করো সবাই। ওকে, একজনে বলেছে 7-এর খ, আদনান বলেছে 7-এর ক। বাকিরা কমেন্ট করো, বাকিরা সবাই কমেন্ট করো। জুনায়েদ আফসার, তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্টের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 18 তারিখ থেকে চট্টগ্রাম চকবাজারে। যারা পড়তে আগ্রহী, আমাদের অফলাইন যেহেতু আমরা এখনো নতুন, সেহেতু আমরা অফলাইনে প্রথম 50 জনকে মাত্র 2000 টাকায় সুযোগ দিচ্ছি, মডেল টেস্ট সহ, বেসিক ক্লাস প্লাস মডেল টেস্ট সবকিছু মিলাই। এটা আসলে তোমাদের শুধু খরচটা নিচ্ছি আমরা, ফ্রি না। ঠিক আছে, যারা চট্টগ্রামে পড়ার সুযোগ আছে, আরো অনলাইন ব্যাচ যারা পড়বা, আমাদের ইবিআই হাট থেকে এফআরবি ব্যাচ শুরু হবে। এফআরবি ব্যাচের জন্য ওয়েট করো। প্রথম 100 জনের জন্য প্রত্যেকবারের মতো গ্র্যান্ড অফার থাকবে, 50% ডিসকাউন্ট থাকবে। প্রথম 100 জন ওয়েট করো, জাস্ট প্রথম 100 জন ওয়েট করে থাকো। যেদিনই ইবিআই হাট ইংলিশ বাংলা আইসিটি রিভিশন ব্যাচের ক্লাস শুরু হবে, সেদিনই ভর্তি হয়ে যাবা। আচ্ছা যাই হোক, 7-এর খ বলেছো, ওকে দেখি 7-এর খ কারা লিখেছো। গ কেন লিখলা? 7-এর গ কিভাবে হবে আমাকে একটু বলো। এটা বলা হয়েছে 2, দেখি 2 মানে কি? বাইনারি সংখ্যা 101 101। তাহলে আমরা এখানে দেখি সবগুলো অক্টাল, এটাও অক্টাল, এটাও অক্টাল, এটাও অক্টাল। বাইনারি থেকে অক্টালে কিভাবে যাই? 3 বিট করে। এটা 5, এটাও 5। তাহলে এটা হচ্ছে কি উত্তর হবে এটা 55। অনেকে এটা ভুল করে ডেসিমেলে নিয়ে যায়। কেউ যদি ডেসিমেলে নিয়ে যাও তাহলে উত্তর হবে না, ডেসিমেলে নিয়ে গেলে উত্তর হবে না, 55। ওকে, আচ্ছা
এবার দেখো 10 বছর পর আর বয়স বাইনারিতে কত, এবার 8 নম্বরের উত্তর দাও। সবাই 8 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই 8 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে কি কোথাও ডেসিমেল বলছে? তোমরা ডেসিমেল কেন নিয়ে গেলে বুঝলাম না। 10 বছর পর আর বয়স বাইনারিতে কত? সবাই 8 নম্বরের উত্তর দাও এবার। 8 নম্বরের উত্তর দাও, দেখি কার কার উত্তর সঠিক হচ্ছে, আমি নাম পড়বো। কার কার উত্তর সঠিক হচ্ছে আমি নামগুলা পড়বো, দেখি। 8 নম্বর ঘ, তামিম উদ্দিন বলেছো, উবাইদা বলেছো ঘ। বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো। 8 নম্বরের উত্তর জুনায়েদ আফসার ঘ, মুশফিকুর রহমান ঘ, আনিমা বলেছো ঘ। ফাইন ফাইন, তাহলে ম্যাক্সিমাম পোলাপাইন যেহেতু উত্তর দিতে পারতেছে করে দিই। দেখো আমরা 8 নম্বরটার সংখ্যাকে সহজে কিভাবে করব। 10-এর বাইনারি কি? 10 বছর পর বলছে না, এখানে বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই যে 10 বছর পর বলছে না, এখানে বাইনারি সংখ্যা দেওয়া আছে 101101। 10 বছর পর বলছে না, 10 বছর পর মানে কি? 10-এর বাইনারি কি? 10-এর বাইনারি মানে হলো 1010। এখন আমরা যদি এখানে বাইনারি যোগ করি 1010, অনেকে বলে 10 যোগ করে, 10 যোগ করলে তো হবে না, বাইনারি সংখ্যার সাথে ডেসিমেল সংখ্যা যোগ করলে হবে না। বাইনারি সংখ্যার সাথে দশমিকের 10 ডেসিমেলের বাইনারি সংখ্যায় যোগ করতে হবে। তাহলে যোগ করো 111 10 1 1। এই যে এটা হচ্ছে উত্তর 110 3টা 1। সবার কি ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো। তোমরা ভুল করে কি করে জানো? 10 বছর বলছে মানে 10 বছরে যোগ করো, এটা হলো উত্তর হবে না। এই অপশনটাও এখানে আছে, কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে 10-এর বাইনারি সংখ্যাকে যোগ করতে হবে, যেহেতু উপরে একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, এই ভুলগুলা করা যাবে না, পরীক্ষার হলে এই ভুলগুলো বেশি হয়। এবং একটা ভুল মানে একটা এমসিকিউ শেষ। একটা ভুল মানে মনে রাখবে একটা এমসিকিউ একদম পুরোপুরি লেভেলে শেষ। সুতরাং আমাকে এই ভুলগুলা করা যাবে না, আমাকে সিম্পলি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে আসি। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি। এই যে এটা একটু দেখেন, 476 সংখ্যার 4 অঙ্কটির স্থানীয় মান কত? এটা আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস যারা অন্তত সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসটা জীবন একবার হলেও করেছো, তারা এটা পারার কথা। 476 4 অঙ্কটির স্থানীয় মান কত? দেখে এটার উত্তর দেওয়ার চেষ্টা করেন সবাই। 9 নাম্বারটা, সবাই এবার 9 নাম্বারটা উত্তর দেওয়ার ট্রাই করেন। 9 নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার একটু ট্রাই করেন দ্রুত গতিতে। ওকে, 9 নাম্বারটা একটু ট্রাই করেন উত্তর দেওয়ার। উত্তর কি হবে? 9 নাম্বার। 9-এর গ বলেছে আনিমা। বাকিরা কমেন্ট করো, 9-এর গ বলেছে একজনে। ওকে ফাইন, 9-এর গ। 9-এর সি বলেছে। তারপরে আর একটু শুনি। ওকে, 9-এর সি বলেছো। তারপর আরেকজন দেখি কি কি বলে। আচ্ছা শুনেন, আপনাদেরকে আরো অনেক বেসিক পড়তে হবে। আইসিটি স্টুডেন্টরা আসলে এগুলাতে এগিয়ে আছে অন্যদের চেয়ে। আইসিটিতে প্রাইভেট পড়তে হয় শুধু। আইসিটিতে তুমি যেখানে পড়ো 60-70 নাম্বার ইজিলি পাও, কিন্তু 90+ পাইতে হলে তোমাকে একটা ভালো জায়গায় পড়তে হবে। তুমি যার কাছে প্রাইভেট পড়ো তুমি ইজিলি 70 আপ পাবে, কিন্তু 80+, 90+ পাইতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো জায়গায় পড়তে হবে। এটার ভুল করছো কোথায় দেখো ভালো করে। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার ক্ষেত্রে 6 এর স্থানীয় মান হচ্ছে একক, মানে অর্থাৎ 8^0। এই যে 8^0 মানে হলো 1। এটা অক্টাল সংখ্যা, এটা মাথায় রাখবে, এটা ডেসিমেল না, এটা হচ্ছে দশক। 7 এর স্থানীয় মান হচ্ছে দশক, 8^1। 7 এর স্থানীয় মান হলো 8। 4 হচ্ছে দেখো শতক স্থানীয় অঙ্ক, শতক মানে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে উত্তর হবে 64। এটা হবে উত্তর 64। যারা 100 বলেছো তারা ভুল বলেছো। এখানে অক্টালের অক্টালের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, তারপরে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক 8, শতক স্থানীয় অঙ্ক 64। কিন্তু এটা ডেসিমেলের ক্ষেত্রে হলো একক, দশক, শতক এভাবে হতো, কিন্তু বাইনারির ক্ষেত্রে হতো একক, দশক, শতক, হাজার এভাবে। বাইনারির ক্ষেত্রে আসবে এভাবে। যারা আইসিটি স্ট্যান্ডার্ড বেসিক ক্লাস করেছো তারা তো এই জিনিসগুলো সিম্পলি পারার কথা একদম। ওকে, তাহলে এটা এটা সবার ক্লিয়ার কিনা বলো তো। আমরা অক্টালের সংখ্যায় কেন আমরা ডেসিমেলের শতক চিহ্ন ইউজ করব? আমরা অক্টালের সংখ্যায় তো ডেসিমেলের শতক চিহ্ন ইউজ করতে পারবো না। আমাদেরকে অক্টালের সংখ্যা, অক্টালের স্থানীয় মান নির্ণয় করতে হবে। 8^0, 8^1, 8 স্কোয়ার, 8 কিউব। তার মানে তোমরা রূপা ডিস্টার্ব হচ্ছিল। সবাইকে ক্লিয়ার কিনা? তোমরা আসলে আইসিটি মনে করো যেটা বুঝো সেটা। স্যার আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমার আছে, ঠিক মতো পড়া হয় না, পড়া করে নেন, পড়েন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এই বই দুইটা ভালো করে আঁকড়ে ধরেন, কিচ্ছু লাগবে না আর। শুধু শুধু সময় নষ্ট করে না বড় বড় বইয়ের পিছনে। দেখে এটা কি বলো, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে?
বলো উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? বলো উভয় ইনপুট 0 হলে আউটপুট 1 হয় কোন গেটে? 10-এর ক বলেছে একজনে, দেখি 10 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো। 10-এর ক বলেছে একজনে, 10-এর ক বলেছে একজনে ও আবু বাইদা, বাকিরা কমেন্ট করো। 10-এর ক বলেছে ইব্রাহিম খান বলেছে 10-এর ক, তারপর এগুলো কমেন্ট করে সবাই। 10-এর ক বলেছেন, 10-এর ক সন্না বলেছেন, 10-এর 10-এর ক বলেছ। আচ্ছা একটু ওয়েট করো তো, 10 সেকেন্ড ওয়েট করো। ওকে, আচ্ছা দেখি, দেখো আমরা এটার উত্তরটা একটু করি। এটা খুবই সহজ একটা প্রশ্ন। উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। শোনো, আগে তোমাকে এটা বুঝতে হবে। উভয় ইনপুট 1 হলে 1 হবে অ্যান্ড গেটে। আমরা জানি অ্যান্ড গেটের শর্ত কি, প্রত্যেকটা ইনপুটকে সত্য হতে হবে। তার মানে অ্যান্ড গেটে উভয় ইনপুট 1 হলে, উভয় ইনপুট যদি 1 হয় তাহলে অ্যান্ড গেটে ফলাফল কি হয়? অ্যান্ড গেটে ফলাফল কি হয় বলো? 1 হয়। তার মানে অ্যান্ড এর বিপরীত হলো ন্যান্ড, তার মানে ন্যান্ড অবশ্যই 0 হবে। কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা? আবার উভয়, একটা ইনপুটও যদি 1 হয়, অর গেটে ফলাফল 1 হয়, এবং নর গেটে ফলাফল কি হবে? 0 হবে। এরপরে এখানে একটা আছে এক্স নর। এক্স নর এর সিস্টেম কি? বিজোড় সংখ্যক না? বিজোড় সংখ্যক 1 হলে এক্স জোড় 1 হয়, এরপরে ফলাফল হয় 0। তার মানে উভয়, দুইটাই ইনপুট যদি 1 হয়, এক্স জোড়া ফলাফল হবে 0। দুইটাই ইনপুট যদি 1 হয়, এক জোড়া ফলাফল হবে 0, এবং এক জোড়া এক্স নরে ফলাফল হবে কি? এই যে এক্স নরে ফলাফল হবে হচ্ছে কত? 1। তার মানে নিচেরটা সঠিক নয়, উপরের দুইটা সঠিক। তোমরা শুধু উপরের দুইটা সঠিক যাচাই করলে হবে না, 3 নাম্বারটাও যাচাই করে দেখতে হবে। 3 নাম্বারটা কেন সঠিক নয়? কারণ জোড় সংখ্যক 1 হলে এক্স জোড়া হয় 0, এক্স নরে হয় 1। দুইটা উভয় ইনপুট মানে কয়টা ইনপুট? দুইটা ইনপুট। দুইটা ইনপুট মানে জোড় সংখ্যক ইনপুট। জোড় সংখ্যক ইনপুট হচ্ছে সঠিক হলে এক্স জোড়ের আউটপুট হচ্ছে কি 0, এবং এক্স নর হচ্ছে 1। এই জন্য এটা উত্তর হয় নাই, বাকি দুইটা উত্তর হয়েছে। সুতরাং উত্তর হবে 1 আর 2। সবার ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার ব্যাপারটা। একটু ক্লিয়ার কিনা লিখেন তো, সবাই একবার ক্লিয়ার কিনা লিখেন। তোমরা অনেকে আবারও দেখি গত ক্লাসেও বলেছো যে ক্লাস করার পর নোটিফিকেশন না পেলে আমাদেরকে বলো। তোমরা সবাই একটু পেজে ফলো দিয়ে রাখবা, আর হচ্ছে সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করবা, তাহলে তোমরা দেখবা ক্লাস নোটিফিকেশন পাবা। এখন তোমাদের সমস্যা হচ্ছে তোমরা বিভিন্ন আবিজ আবিজে টিকটকের পেজ আছে, এগুলাতে গিয়া ইন্টারেস্ট বেশি, এগুলাতেই তোমরা লাইক ফলো দাও, কমেন্ট করো, কিন্তু তোমাদের মূল জিনিস হচ্ছে মূল পড়ার আকর্ষণ, যেখানে তোমার 2টা এমসিকিউ লাভবান হবা। 3টা এমসিকিউ, যেমন আজকের 25টা থেকে তোমার 25 ধরনের ব্রেন খুলে যাবে, এটাতে তোমরা আগ্রহী না। এটা যদি আজকে যদি দেখতে যে প্রিন্স মামুন আর লাইলা এখন কি করতো, লাইভ করতো, এখানে ভিউর অভাব হইতো না, লক্ষ লক্ষ স্টুডেন্ট যোগ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু সমস্যা হচ্ছে এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অথচ তোমরা এগুলো গুরুত্ব দাও না কেন? কারণ এখন হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, ওই যে গাঁট পার হয়ে গেছো, কিন্তু তোমার যে ফাইনাল পরীক্ষার সামনে এটা তোমার মাথায় নেই। পরে ঠিকই স্যারের কাছে ক্লাসের লিঙ্ক গুলা খুঁজবা, স্যার কোথায় আছে এগুলা। আমি ওই সিদ্ধান্ত নিয়েছি এগুলো সবগুলো প্রাইভেট করে দিব, যাতে আর ওরা দেখতে না পারে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এবার আসেন 10 নম্বর। এবার 11 নম্বর। এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ, এরকম এটাতে একটু কষ্ট করতে হবে। এটা আমি করাই দিচ্ছি। 11 নম্বর প্রশ্নটা একটু আমি করাই দিই, কেমন? একটু ভালো করে খেয়াল করেন। 11 নম্বর প্রশ্নটা কি? আমাকে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীর আউটপুট যদি 0 পেতে হয় কি করতে হবে? 1 নাম্বার 2 নাম্বার গেটে পরিবর্তে নর আসে কিনা? 2 নাম্বার গেটের পরিবর্তে নর, অলরেডি তো নর আছে এখানে। 3 নাম্বার গেটে ন্যান্ড, 4 নাম্বার গেটে অ্যান্ড, মানে বিভিন্ন অপশন বলছে, তোমরা একটা একটা চেক করবা। এটা একটা লেন্থি প্রশ্ন হয়ে গেল অনেকটাই, তবে সব সময় এটা ফোকাস করে। এই যে দেখো 3 নাম্বার গেটে ন্যান্ড যদি বসাই, এই যে এটা মনে করো ন্যান্ড গেট, 3 নাম্বার গেটে ন্যান্ড, এটা তো হবে না। 1 আর 2 নাম্বার গেটে নর, এটা তো অলরেডি নর আছে, এটা নর, সরি এটা তো ন্যান্ড গেট। ন্যান্ড গেট যে কথা, নর গেট একই কথা, এটা জানো কিনা? সিঙ্গেল ইনপুটের জন্য, সিঙ্গেল ইনপুটের জন্য ন্যান্ড গেট যে কথা, নর গেট একই কথা। দুইটার আউটপুটই নট, দুইটার আউটপুটই কি নট। তাহলে এটাতে আমার টেস্ট করার দরকার নেই। তাহলে এটা দেখবো, এবার 2 নাম্বারটা দেখবো। 3 নাম্বার গেটের পরিবর্তে ন্যান্ড গেট। আচ্ছা ন্যান্ড গেট বসাইলাম, এখান থেকে আসবে অ্যানট, এখান থেকে আসবে
সরি পি আছে, এখান থেকে আসবে পি নট, এখান থেকে আসবে কিউ নট। আর এটাতে বসালাম কি গেট, ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট বসালাম, ন্যান্ড গেট মানে হচ্ছে পি নট কিউ নট ন্যান্ড। আর এখানে আছে হচ্ছে পি, এখানে কিউ, এটা নর গেট, পি কিউ নর গেট। আর ফাইনালি 5 নাম্বার গেটটা নর গেটই আছে, পি নট কিউ নট ন্যান্ড, আর হচ্ছে কি প্লাস পি প্লাস কিউ নর, এই যে নর গেট। তাহলে আমরা যদি মর্গানের ল অ্যাপ্লাই করি কি দাঁড়াই, মর্গানের ল অ্যাপ্লাই করলে দাঁড়ায় কি, এই যে বার ডাবল হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে, পি প্লাস কিউ ডাবল হয়ে যাবে। তাহলে বারে আর বারে কাটা যায়, বারে আর বারে কাটা যায়, তাহলে রইল কি পি নট কিউ নট, আর এখানে রইল পি প্লাস কিউ। এবার গুণ করি, গুণ করলে কি দাঁড়ায়, পি পি নট কিউ নট প্লাস পি নট কিউ নট কিউ। তাহলে এখানে দেখো দুইটা পজিটিভ, সরি এটাতে প্লাস হবে না, কিউ, এটা দুইটা দেখো, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে হলো উত্তর হবে 0। ঠিক আছে কিনা দেখো সবাই, একটু ভালো করে নোট করে লিখে নাও। যারা এই যে এটা হচ্ছে বার, এটা বার, একটু নোট করে লিখে নাও সুন্দর করে, একটু নোট করে লিখে নাও সবাই, একটু নোট করে লিখে নাও। উপরে হচ্ছে একটা বার, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কি, উত্তর হচ্ছে কি 3 নাম্বার গেটের পরিবর্তে ন্যান্ড গেট। এগুলা পরীক্ষা আসে কিন্তু, এগুলা পরীক্ষা আসে। উত্তরটা একটু সবাই লিখে নাও দ্রুত গতিতে, লিখে শেষ করেন। হ্যাঁ সবাই ওকে লিখেন, লিখা শেষে ওকে লিখেন সবাই, সবাই লিখা শেষে ওকে লিখো, লিখা শেষে ওকে লিখো। আচ্ছা 12 নাম্বার লিখো তো এবার, 12 নাম্বার, 12 নাম্বারটা লিখো। 12 নাম্বারের উত্তর কি হবে দেখি, বলো তো 12 নাম্বারের উত্তর কি হবে, 12 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে একটু বলেন। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি, উপপাদ্যটি কি, উপপাদ্যটি কি বলো তো। 12 নাম্বারটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তো, এটা কি উপপাদ্য বলা হয়, এটাকে কি উপপাদ্য বলা হয় বলো। 12 নাম্বারটা কমেন্ট করো সবাই, 12 ঘ নাম্বার। আচ্ছা আসলে দেখো তোমাদেরকে আমি একটা, আমার বই যারা অর্ডার করো তাদেরকে আমরা একটা স্টিকার দিই, এটা টেবিলের সামনে লাগিয়ে রাখার জন্য। স্টিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি শিওর থাকো এই স্টিকার থেকে একটা নৈবেত্তিক আসবে, তোমার পরীক্ষায় একটা নিশ্চিত আসবে, এটা শিওর থাকো। এই যে দেখো আমাদের স্টিকারে হুবহু এটা দেওয়া ছিল, বিভাজন উপপাদ্য দেখো, এক্স প্লাস ওয়াই জেড, একটু ভালো করে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। সেম প্রশ্ন এখানে করা হয়েছে। এই স্টিকারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যারা পেয়েছো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা অনলাইনে অর্ডার করেছো তারা এই বই এটা পেয়েছো। ঠিক আছে, শোনো একটা জিনিস মাথায় রাখবে, ইনশাল্লাহ আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা খুব মাইন্ড গেম দিয়ে তৈরি করা বই। এখানে তোমাকে এমন ভাবে রেডি মানে গাইড করা হয়েছে, বেসিক সিকিউ এমসিকিউ, যাতে তোমার কোনোভাবে একটা নাম্বারও বাইরে না যায়। এটা তোমাকে খুব মাইন্ড গেম দিয়ে করা হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবে না, এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। যারা পড়ো তারা তো জানো, তোমরা শুধু শুধু কষ্ট করো। আচ্ছা এটা দেখে HTML এর ক্ষেত্রে অর্ডার লিস্ট নাম্বারিং ডি থেকে শুরু হয় কোনটির জন্য, 13 নাম্বারের উত্তর দাও সবাই, 13 নাম্বারের উত্তর দাও এবার, সবাই এবার 13 নাম্বারের উত্তর দাও দেখি, সবাই এবার 13 নাম্বারের উত্তর দেওয়ার চেষ্টা করো, 13 নাম্বার উত্তর দেওয়ার চেষ্টা করো, 13 নাম্বারটা একটু বলার চেষ্টা করো সবাই, 13 নাম্বারটা বলার চেষ্টা করো। আর বেশি নেই, আর মাত্র 12টা আছে, আর মাত্র 12টা এমসিকিউ আছে, এবং এখানে প্রোগ্রামিং এর এমসিকিউ সবগুলা রয়ে গেছে গুরুত্বপূর্ণ গুলা। 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 13 নাম্বারের খ লিখেছো অনিমা, অনিমা খুব ভালো, ভালো মেয়ে, খুবই ভালো উত্তর দিচ্ছ। ওয়েল স্টার্ট এ টাইপ এ স্টার্ট 4, ওকে ফাইন, খুব ভালো উত্তর দিচ্ছ অনিমা। মুশফিকও ভালো উত্তর দিচ্ছে, ভেরি গুড। 13 নাম্বারের গ বলেছে, এটা আসলে নুরুল কবির, এটা ভুল হয়েছে তোমার। রুদ্রদেব ভালো উত্তর দিয়েছো, রুদ্রদেব আমাদের পেইড বেসিস স্টুডেন্ট মনে হয়। আচ্ছা যাই হোক, শোনো এটা যারা ইনশাল্লাহ আমাদের ক্লাস করে এটা খুব ইজিলি পারবে। আমি বারবার বলি, তুমি যখন কোন একটা জিনিস লিখবা ডি, প্রথমে তার বংশ পরিচয় করে দিতে হবে। এই যে ডি, স্মল ডি, স্মল ডি মানে এটা হচ্ছে তার বংশ হচ্ছে ওয়েল টাইপে, এবং ডি কয় নাম্বার অক্ষর, এ হচ্ছে 1 নাম্বার অক্ষর, বি হচ্ছে 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, ডি হলো 4 নাম্বার।
সুতরাং এখানে 4 থেকে শুরু হবে, উত্তর হবে ওয়েলস্টাড 4, যেহেতু ডি 4 নাম্বারটা। ঠিক আছে, ডি কয় নাম্বার? 4 নাম্বার, সুতরাং ডি 4 নাম্বারটা থেকে শুরু হবে। উত্তর হচ্ছে কোনটা? উত্তর হবে হচ্ছে খ নাম্বার। এবার দেখো এটা, এই যে প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এই যে এবিসি এর এসটিএমএল কোড কি? এবিসি এর এসটিএমএল কোড কি? এটা খুব সহজেই পারবে, কারণ দেখো এটা কত সহজে তুমি পারবা। প্রথম কথা হচ্ছে কি, এটা আমি বুঝাই দিচ্ছি, এটা তোমরা অনেকে পারবা, আবারও বুঝাই দিচ্ছি তারপরও। প্রথম কথা হলো, এই যে দেখো সাব তো কখনোই হবে না, কারণ এটা হচ্ছে পাওয়ার। গাত, আমি বারবার বলি গাত বা পাওয়ার, এটার জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট সোফ। গাত বা পাওয়ারের জন্য অলওয়েজ সোফ। পরীক্ষা আসতে পারে গাথের এইচটিএমএল টা কি, না পড়ে আবার বুকার মতো বসে থাকবে না। গাত মানে হলো পাওয়ার। ওকে, এটা কখনোই হবে না, আর কখনোই শেষটা শুরু হবে না। ঠিক আছে, এটা এই যে দেখো শেষ দিয়ে কখনো ট্যাগ শুরু হয় না, তার মানে একটাই বাকি আছে, এ সোফ বি সোফ সি, এভাবে একটাই বাকি আছে, এটা সোফ বি সোফ সি, সোফ 2 বার শেষ করতে পারবা, যেহেতু একদম ইমিডিয়েট উপরে উপরে, এই যে একদম পাওয়ারের উপরে উপরে। তোমাদেরকে এটাও শিখাইছিলাম, যদি এরকম হতো, এরকম কাছাকাছি হতো, তখন সোফ একবার শেষ করলে হতো। এটাও আমি ক্লাসে পড়াইছি, যারা আমার ক্লাস করছো তারা জানো। আচ্ছা, সবার কি ক্লিয়ার কিনা বলো তো? এই বিষয়টা সবার ক্লিয়ার? এটার উত্তরটা সবাই পেয়েছো? এটার উত্তরটা একটু সবাই পেয়েছেন কিনা বলুন? এটার উত্তরটা সবাই পেয়েছেন কিনা? 14 নম্বরের গ অনেকে উত্তর দিচ্ছে, অসুবিধা নেই। বুঝছো কিনা বলো আগে। পড়া শুধু করলে হবে না, শুধু সলভিং ক্লাস নয়, তুমি এখানে প্রত্যেকটা এমসিকিউ বুঝতেছো কিনা, সলিউশন গুলো, সেটা হচ্ছে কথা। অনেকে তো এমসিকিউ উত্তর দাগে দেয়, বলে যে এটা এটা উত্তর, কিন্তু এটা তো তোমার জন্য লাভ হবে না। তোমার লাভ হবে সলিউশন ক্লাসে। এটা ইনশাল্লাহ আমাদের পেইড বেস এরকম সব সময়, অফলাইনে বলো অনলাইনে বলো, সব সময় সলিউশন ক্লাস পাবে, এটা একদম শিওর থাকো। অলওয়েজ এরকম সলিউশন ক্লাস থাকবে, তোমার কিছু টাকা গেলেও এটা বেস্ট। এই যে দেখো, এই প্রশ্নটা অনেকে ভুল করেছে। ভুল করেছে কি জন্য? প্রশ্নটা না পড়ে ভুল করছে। এখানে পড়তে হবে এইচটিএমএল এর বৈশিষ্ট্য 9 কোনটি। বৈশিষ্ট্য 9 হচ্ছে কি, এইচটিএমএল এর নিরাপত্তা ব্যবস্থা উন্নত নয়। এটা হচ্ছে মিথ্যা কথা। কেস সেনসিটিভ, এটাও মিথ্যা কথা, কারণ আমরা জানি এইচটিএমএল এ কেস সেনসিটিভ নয়। এইচটিএমএল কি কেস সেনসিটিভ? এইচটিএমএল কেস সেনসিটিভ নয়। তাহলে এখানে বলছে বৈশিষ্ট্য 9 কোনটি। এইচটিএমএল এর বৈশিষ্ট্য 9, 9 হচ্ছে কি, মিথ্যা কথা কোনগুলা? এই যে এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, তাহলে উত্তর হবে 2 আর 3। ওকে, দেখে এটা কে কে পারেন। ছবির আকার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত ট্রিবিউট। 16 নাম্বারটা তোমরা বলো, 16 নাম্বারটা তোমরা বলো তো। 16 নাম্বারটা কি হবে তোমরা বলো, এটা আমি বলবো না। 16 নাম্বারটা তোমরা বলো। কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে ইয়াসিন, তোমার বন্ধুদের সবাইকে মেনশন করে দাও একটু কাইন্ডলি, যাতে এই ক্লাসটা সবাই করে নিতে পারে, যে তারা কি প্রশ্নে পরীক্ষা দিয়েছে এবং প্রশ্নটা কতটা স্ট্যান্ডার্ড। তোমার বন্ধুগুলোকে মেনশন করে দাও, নতুবা তোমার বন্ধুদের যে কলেজ গ্রুপ আছে সেই গ্রুপে ক্লাস লিঙ্কটা দিতে পারো, যাতে তারা সলিউশন ক্লাসটা করে উপকৃত হয়। এবং দেখবা, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক সেম এই স্ট্যান্ডার্ডে বোর্ড প্রশ্ন হবে। খুব সুন্দর প্রশ্ন করেছে উনি, মানে এমসিকিউ প্রশ্নটা হুবহু বোর্ড, যে কোনো বোর্ডের জন্য এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। আচ্ছা, যারা কক্সবাজার সরকারি কলেজ থেকে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার কলেজের সমস্ত বন্ধুদেরকে একটু দয়া করে ইয়ে করেন। আর সবাই দেখি কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে, একটু কমেন্ট লিখো তো। 30 সেকেন্ডের একটা বিরতি, 30 সেকেন্ডের একটা বিরতি। কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে লিখো। কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে লিখো। এর মধ্যে আমরা এটা উত্তর করি। আমরা জানি ছবির আকার নিয়ন্ত্রণ করতে এই যে এভাবে লিখতে হয়, আইএমজি এসআরসি সমান ধরো ইমেজ ডট জেপিজি, এবং আমরা জানি এখানে যদি ওয়েটটাকে লিখতে হয় ওয়েট 100, আর হাইটটাকে লিখতে হয় হাইট। ঠিক আছে, এটা আমরা ছবির আকারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবাই জানি। এই যে এটাই হচ্ছে কি ওয়েট আর হলো হাইট, তাহলে উত্তর হবে 71। আর পরীক্ষায় উত্তর করার সময় এমসিকিউ অলওয়েজ আগে একটা ছোট্ট করে দাগ দিবা, বৃত্তের উপর ছোট্ট একটা দাগ দিবা উত্তর, তারপর প্রশ্নের দিকে আবার তাকাবা। কারণ তোমাদের ম্যাক্সিমাম প্রেসারের কারণে একটা উত্তর করতে গিয়ে আরেকটা দাগে ফেলো, এই জন্য একবারে দাগাবে না। একবারে ধরো একটা প্রেসার হ্যান্ডেল করতে পারো না, তো একটা উত্তর দাগাইতে গিয়ে ডাম করে একটাতে দাগাই দাও, এটা হচ্ছে মারাত্মক ভুল। সুতরাং আগে একটা ফুটা দিয়ে আবার চেক করবা উত্তর সঠিক, তারপর দাগাবা। অবশ্যই আগে একটা দুইটা ফুটা দিবা। তোমাদের এই ভুলটা হয় না? তোমাদের এই ভুলটা হয় কিনা বলো তো, তোমাদের এই ভুলটা হয় কিনা? এই যে কক্সবাজার ডিসি কলেজ, ফাহিম চৌধুরী, তোমার বন্ধুদের সবাইকে একটু যুক্ত করে দাও। হাসানপুর সাইদ শহীদ নজরুল গভর্নমেন্ট কলেজ, ওকে।
যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু বন্ধুদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিও। সিটাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজ খুবই ভালো। ওকে, আচ্ছা ফাইন, অসুবিধা নেই, ইনশাল্লাহ সবাই মিলে ক্লাসটা করি, আমাদের ভালো লাগবে আর কি। ওকে, আচ্ছা এবার আসেন ছবির আকার নিয়ন্ত্রণে ব্যবহৃত এই যে প্রশ্ন দেখেন, ওয়েবের তথ্যগুলা অন্য কম্পিউটারে দেখার জন্য টিম বার্নার্স-লি যে সফটওয়্যার তৈরি করেন তার নাম কি? 17 নাম্বারটা কে পারো দেখি, এটা সবাই পারার কথা। ওকে, সবাই পারার কথা। 17 নম্বর 18 নম্বর দুইটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দুইটা প্রশ্ন নিয়ে বেশ কিছু কথা বলবো, দুইটা প্রশ্ন নিয়ে বেশ কিছু কথা বলবো আমি 17 নম্বর আর 18 নম্বর নিয়ে। ওকে ওকে, ভালো করে বলেন। 17 নম্বর আর 18 নম্বরের ব্যাখ্যাটা ভালো করে শুনবা এবং আমি শিওর ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। 17 নাম্বারটা সবাই পারবে, 17 নাম্বার হচ্ছে ব্রাউজার, এটা সবাই পারবে। কিন্তু পরের প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। ওয়েবের তথ্যগুলো ওয়েট করেন, আবার ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, ওয়েব ব্রাউজারে তোমাকে, আচ্ছা এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। 18 নাম্বারটা যারা ইউনিকোড বলেছো, 18 নাম্বার যারা ইউনিকোড বলেছো, কি বুঝে ইউনিকোডটা বলো, আমি বুঝি না, কি বুঝে ইউনিকোড বল? ইউনিকোড হচ্ছে সকল ভাষার কোড, পড়াশোনা বুঝো, একটু শিখো। আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস না করো অসুবিধা নেই, আমি তোমাদেরকে বলেছি জীবনে তুমি অনেক ভালো ভালো টিচারের কাছে পড়ো, আমার কোনো আপত্তি নেই। যদি আমার কথা একবার হলেও জীবনে শুনে থাকো, একবার হলে আমার ক্লাসগুলো করবে, নতুন কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। এদিকে তাকাও, এটা কিভাবে ইউনিকোড বলো? যিনি প্রশ্ন করেছে উনি তো এটি ইউনিকোড ভেবে দেয় নাই। এটা ইউনিকোড কিভাবে বলো? উপভাষা প্রকাশে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই রিজিয়ন কোড, অবশ্যই রিজিয়ন কোড। এখন তুমি তো রিজিয়ন কোড কি জানো না। রিজিয়ন কোড হচ্ছে কি, আমরা যখন এইচটিএমএল লিখি, আমি যদি বলে দিই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কি, আমি ধরো লিখলাম বান, মানে বাংলা, আমাদের বাংলা ভাষা, এটা আমি লিখতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবা, ইংলিশের ক্ষেত্রে কি হবে? ইংলিশের ক্ষেত্রে কিন্তু ইংরেজির ডিফারেন্ট ক্যারেক্টার আছে। ইউএসএ তে এক ধরনের ব্যবহৃত হয়, গ্রেট ব্রিটেনে আরেক ধরনের, মানে ইংল্যান্ডের ইংলিশ একরকম, ইউএস এর ইংলিশ একরকম। এই যে এরকম শাখা যাদের আছে, এগুলাকে বলা হয় হচ্ছে কি রিজিয়ন কোড। এবং এই ক্ষেত্রে তোমাকে যেটা লিখতে হবে, তুমি যদি ল্যাং লিখো, রিজিয়ন কোড উপভাষা লিখতে দেখাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সমান দিয়ে এখানে লিখতে হবে ইএন কি ইউএসএ, মনে করি ইউএস, এটা হচ্ছে আমেরিকার জন্য। এই যে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমেরিকার জন্য, আমরা এইচটিএমএল কোডটা আমেরিকার ভাষায় ইউজ করতেছি, এটাকে বলা হয় রিজিয়ন কোড। এবার যদি আমি বলি এইচটিএমএল ল্যাং, এই যে ল্যাং সমান ইউএন জিবি, গ্রেট ব্রিটেন, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন, মানে ব্রিটিশের ইংলিশ। তার মানে ইংরেজির উপভাষা, ইংরেজির উপভাষাগুলোকে আমরা লিখতেছি কোন দেশে কিভাবে ব্যবহার হয়, এটার নাম হচ্ছে রিজিয়ন কোড। এবং ম্যাক্সিমাম ফলাফল এটা ইউনিকোড দাগায় দিয়ে আসে, তারপরে বলে যে এটা 100% হয়েছে, কিন্তু তোমার প্রশ্নটা সম্পর্কে কোনো ধারণাও নেই যে এটা কোথায় ব্যবহৃত হয়। কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা একটু বলো তো, কথা ক্লিয়ারলি বুঝতে পারছো নাকি? এই প্রশ্নটা খুবই নতুন ছিল, খুবই স্মার্ট ছিল। ইনশাল্লাহ আমি মনে করি এটা যদি ভালো লাগে, ব্যাখ্যাটা ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে সবাই একটা লাভ রিয়েক্ট দাও, সবাই একটা লাভ রিয়েক্ট দেন যদি ব্যাখ্যাটা ভালো লেগে থাকে। ওকে, তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো কোনো ভাষার উপভাষা প্রকাশে কোনটি ব্যবহৃত। মেইন ব্যাখ্যা হচ্ছে কি, আমরা যে ইংলিশের বিভিন্ন ধরনের ভার্সন ইউজ করি, এটাকে বলা হয় উপভাষা। সবার কি ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা, সবার একটু ক্লিয়ার কিনা বলো দ্রুত গতিতে, সবার কি ক্লিয়ার? জি স্যার, সবার ক্লিয়ার? পারবেন? তাহলে এটা কি আর কোনোদিন কোনো কোথাও ভুল হওয়ার সম্ভাবনা আছে? কোথাও ভুল হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা ফাইন, এবার পরের প্রশ্ন আসি, পরের প্রশ্ন আসি। হ্যাঁ, আচ্ছা বর্গমূল নির্ণয়ের প্রোটোটাইপ, এটা দেখলাম অনেকে ভুল করে, আমি বুঝলাম না, এটা ভুল করার তো কিছু নেই। বর্গ আর বর্গমূল এগুলো বুঝতে হবে। ওকে, প্রথমে লিখো, এই প্রশ্নটাও বুঝাই দিই, এটাও খুব নতুন এবং স্মার্ট, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। ভালো করে খেয়াল করো, বর্গমূল নির্ণয়ের প্রোটোটাইপ। বর্গমূল কি? বর্গমূল মানে হচ্ছে রুট, আর বর্গ মানে হলো স্কোয়ার, দুইটা দুই জিনিস। এখন কথা হচ্ছে, এই যে ডাবল কি স্যার, ডাবল জিনিসটা কি? ডাবল জিনিসটা হলো ডেটা টাইপ। ইন্টিজার যেরকম ডেটা টাইপ 4 বাইট 32 বিটের, ইন্টিজার কয় বাইট? 4 বাইট। কয় বিট?
32 বিট। ঠিক সেম ডাবল হচ্ছে কি আরেকটা ফ্লোটিং ডাটা টাইপ যেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্ট ডি, আর ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি এলএফ। এই এলএফ এর এটা হচ্ছে কি টোটাল 8 বাইট, ডাবল ডাটা টাইপটা হচ্ছে 8 বাইট, অর্থাৎ টোটাল 64 বিট নিয়ে সে কাজ করে। 64 বিট 8 8 64। কথাটা মনোযোগ দিয়ে শুনো, এই ডাবল ডাটা টাইপটা স্কয়ার রুটে ব্যবহৃত হয়। কারণ কেন? রুট করলে কোন একটা দশমিক মান আসতে পারে, আসতে পারে না? তাহলে এই যে বর্গমূল, মনে করো আমি যদি লিখি বর্গমূল এ, তখন এটার প্রোটোটাইপ হবে ডাবল এসকিউআরটি, এই যে ডাবল এ, এই যে ডাবল এ, এটাকে বলা হয় আর্গুমেন্ট, এটাকে বলা হয় আর্গুমেন্ট। এগুলো লিখে রাখেন। ওকে, ডাবল এসকিউআরটি ডাবল আর্গুমেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এটার সাথে ম্যাচ হয় কোনটা? এই যে ডাবল এসকিউআরটি ডাবল আর্গুমেন্ট। দেখো এটার সাথে এটা মিলে না। ডাবল এসকিউআরটি রুট, রুটের জন্য এসকিউআরটি, আর ডাবল হচ্ছে ডাটা টাইপ, আবার আর্গুমেন্ট হলো। কিন্তু এটা যদি পাওয়ার হতো তখন উত্তর হতো এরকম, যে পাওয়ারের ক্ষেত্রে এরকম হতো। দেখো যে ডাবল পাওয়ার পাও এ কমা বি, এরকম পাওয়ারের ক্ষেত্রে হতো এরকম। তাহলে স্কয়ার রুটের ক্ষেত্রে কি হবে? ডাবল আর্গুমেন্ট, শুধুমাত্র আর্গুমেন্ট। বর্গমূল বলছে যেহেতু, মূলের জন্য হচ্ছে এসকিউআরটি। কথা ক্লিয়ার? তার মানে এই সংখ্যাটার উপর হলো রুট। সবার কি ক্লিয়ার কিনা বলেন? এটা এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই একবার ক্লিয়ার তো লিখুন, অন্তত ক্লিয়ার তো লিখেন, ক্লিয়ার হলে জিনিসটা। ওকে ওকে, সবাই একটু ক্লিয়ার কিনা বলেন দ্রুত গতিতে। এই তো ভেরি গুড, মুশফিকুর রহিম, অনিমা ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস কি ভালো লাগতেছে? সত্যি করে বলো তো, যারা যারা ক্লাস করতেছে তাদের কি ভালো লাগতেছে? আসলে ক্লাস করে সবাই তো আর 90+ পাবে না। দেখবেন যে লাস্ট পর্যন্ত ক্লাসে টিকে থাকে তারাই রেজাল্ট ভালো করবে। ওকে, এই ক্লাসগুলো করতে হবে, ব্যতিক্রম করতে হবে। ব্যতিক্রম না করলে বললাম না 70 75 গিয়ে রেজাল্ট রাখতে যাবে। স্বাভাবিক, যদি স্বাভাবিক পড়াশোনা করো 70 75, আর যদি একটু ভালো জায়গায় ভালো মতো ঘুরাই ঘুরাই পেঁচাই পেঁচাই মানে জিনিসগুলোকে সলভ করো, দেখবার নাম্বার হয়ে যাবে 85+, 90+। ওকে, আল্লাহর রহমতে গতবার আমাদের ব্যাচ থেকে তোমরা জানো 100 পেয়েছে আইসিটিতে। তখন তো আমি তাও অনলাইনে পড়াইতাম। এখন আমার চট্টগ্রামের স্টুডেন্টদের জন্য বিশাল সুযোগ যে আমি অফলাইনে ক্লাস দিচ্ছি, যেহেতু আমার চাকরির পোস্টিং হয়েছে চট্টগ্রাম পলিটেকনিকে। তো এটা আল্লাহর রহমতে আমি মনে করি ইনশাল্লাহ তারা সর্বোচ্চটা পাবে, এবং তাদেরকে এত পরীক্ষা নিব আমরা এবার সামনের যে ব্যাচ গুলো আছে, এই যে অফলাইন বলো অনলাইন বলো, মানে এত বেশি প্রশ্ন সলভ করাবো ওদের মাথায় আর কোনো ঝঞ্ঝট থাকবে না, সব সলভ করে ফেলবো। করাইতে করাইতে মানে সোজা কথা অবস্থা খারাপ করে। অলরেডি আমাদের পেড বেসে যারা ইয়াতে অফলাইনে যারা পড়ে, এরা প্রত্যেকদিন প্রশ্ন সমাধান, প্রত্যেকটা ধীরে ধীরে সিকিউ সমাধান, এমসিকিউ সমাধান। এই তো আমি এদের সামনে কি মিথ্যা বলতে পারবো? এখানে অনেকে দেখি ক্লাস করতেছে। তো সুতরাং এমন কিছু পাবে যে তার করতে করতে আইসিটি এটা হাফেজ হয়ে যাবে, সে একদিন আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে সর্বোচ্চটা দেওয়ার জন্য সবসময়। এই যে প্রশ্নটা খুবই স্মার্ট, দেখো এটা তোমরা উত্তর দিতে পারো কিনা। প্রথমে দেখি 20 নাম্বার আর 21 নাম্বার বলার চেষ্টা করো। দেখি 20 কে বলতে পারো, 21 কে বলতে পারো। বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। 20 নাম্বার কে বলতে পারো, 21 নাম্বার কে বলতে পারো। দেখি দেখি 20 নাম্বার কে বলতে পারো, 21 নাম্বার কে বলতে পারো। 20 নাম্বার কে বলতে পারো? স্যার আপনি আমার এলাকার মানুষ, থ্যাংক ইউ। আমার বাড়িও কক্সবাজার অবশ্য। 20-এর খ বলেছে, 21 কত বলো, 21 কত? 20 খ বলেছ, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, 20টা বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো। 20-এর খ, 21-এর গ। আচ্ছা অনিমা, ভেরি গুড, ভেরি গুড গার্ল। অনিমা তোমার কলেজ কোনটা একটু কমেন্ট করো তো। ও মানে দেখি যে প্রায় প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, এটা খুবই পজিটিভ একটা দিক। 20-এর গ বলেছে একজনে। আচ্ছা দেখি, তাহলে আমি একটু দেখি প্রশ্নটা কি। আমাকে বলা হয়েছে আমার লুপটা শুরু হবে 1 থেকে 10 পর্যন্ত চলবে, 2 করে বাড়বে। আই মড 5 ইকুয়াল ইকুয়াল 0 হলে ব্রেক হবে, আর না হলে গুগল বার্ট লেখাটা প্রিন্ট করবে। ঠিক না? গুগল বার্ট লেখাটা প্রিন্ট করবে।
এদিকে তাকান, তার মানে 1 আসবে, গুগল বার্ড প্রিন্ট হবে। তার মানে 3 আসবে, গুগল বার্ড লেখাটা প্রিন্ট হবে। 5 আসলে কি হবে? 5 আসলে সে পথের মধ্যে কি পাবে দেখো, 5 মড 5 ইকুয়াল ইকুয়াল 0। তার মানে ঘটনা সঠিক। 5 কে 5 দিয়ে ভাগ যায় না? যাই, ঘটনা সঠিক। যদি ঘটনা সঠিক হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো কি, এই যে ভালো করে তাকান, সে ব্রেক হবে, মানে সে ব্রেক করবে। ব্রেক করা মানে তাকে লুপ থেকে বের করে দিবে। তার মানে প্রিন্ট হতে পারলো একবার, দুইবার। 5-এর পর থেকে সে আর প্রিন্ট হতে পারে নাই। কেন? 5-এ সে সময় কন্ডিশনকে স্যাটিসফাই করেছে। কন্ডিশনকে স্যাটিসফাই করেছে মানে ব্রেক। ব্রেক মানে তাকে লুপ থেকে বের করে দিবে, আর উত্তর হবে দুইবার। এই যে এটা, প্রোগ্রামটি রান করলে গুগল বার্ড কতবার প্রদর্শিত হবে? দুইবার। ঠিক সেম প্রশ্নের রেশ ধরে আরেকটা প্রশ্ন করা হয়েছে, ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করি তাহলে আমরা কতবার প্রদর্শিত হবে? ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করি। ওকে, আসেন আমি তাহলে একটু দেখি। ব্রেকের পরিবর্তে যদি এখানে আমরা কন্টিনিউ লিখি, এই যে জায়গায় হবে কন্টিনিউ আর ব্রেক হবে না, এক্ষেত্রে কি হবে স্যার? একটু ভালো করে থাকান, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 1-এর জন্য প্রিন্ট হবে ফাইন জিবি গুগল বার্ড, 3-এর জন্য প্রিন্ট হবে গুগল বার্ড, 5-এর জন্য সে প্রিন্ট করতে পারবে না। কেন? কন্টিনিউ করবে। 5-এর জন্য সে কন্টিনিউ করবে, এই যে উপরে ঘুরতে চলে যাবে আবার। তারপরে আসবে 7, 7-এর জন্য সে প্রিন্ট করবে পুনরায়। কন্টিনিউ লুপ থেকে বের করবে না তোমাকে, কিন্তু ব্রেক তোমাকে লুপ থেকে বের করে দিবে। কন্টিনিউ তোমাকে লুপ থেকে বের করবে না। কন্টিনিউ মানে সে পুনরায় তোমাকে আবার পাঠাবে। এরপর 9-এর জন্য আবার জিবি, আর 10 পর্যন্ত যেহেতু লুপ, সুতরাং 9 পর্যন্তই চলবে 4 বার। উত্তর হবে 4। এই যে উত্তর হবে 4। তাহলে আমরা কি বললাম? 1-এর জন্য সে গুগল বার্ড প্রিন্ট করবে 3, 5-এর জন্য সে কন্টিনিউ করবে, 7-এর জন্য গুগল বার্ড করবে, 9-এর জন্য করবে। ঠিক আছে, টোটাল 4 বার। আর ব্রেক দিয়ে থাকলে হবে 2 বার। কথা ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন? ইজি কিনা? জিনিসটা ইজি, বুঝলে খুবই সহজ। ওকে, তাহলে এবার আসেন পরের প্রশ্ন। আর মাত্র 4টা প্রশ্ন আছে আমাদের। এই যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? 22 নাম্বারটা উত্তর করেন তো সবাই। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, 22 নাম্বারটা সবাই উত্তর দেওয়া তো। সবাই একটু 22 নাম্বারটা উত্তর দাও দ্রুত গতিতে। ও আচ্ছা, আনিমা কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। আমি তোমাদেরকে কক্সবাজার কলেজে, আমার যেহেতু আমার এলাকার ছেলে মেয়ে, তোমাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই 2টা পড়বা। শুধু শুধু মাথায় প্রেশার নিও না। 100-তে 190 প্লাস যদি নাম্বার পেতে হয়, অবশ্যই অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টের সিকিউ এমসিকিউ বই 2টা পড়া পরীক্ষা দিতে যাবে। ওকে, আর পারলে লেকচার গুলা, সুযোগ থাকলে অনলাইনে লেকচার গুলা করবে। আর কিচ্ছু লাগবে না আইসিটি। শুধু শুধু বাড়তি প্রেশার, এত বড় বড় বই পড়ে মাথায় হ্যাং করার কোনো দরকার নেই। যে কোনো কলেজের স্টুডেন্টের জন্য এটাই পরামর্শ। 22-এর গ বলেছ? হ্যাঁ, শোনো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, যদি কোনো ভাষায়, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট কোড, কিন্তু যদি বলা অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলে? অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড। ঠিক আছে, কম্পাইল করলে হয় অবজেক্ট কোড, মানে মেশিনের প্রোগ্রামে পরিণত হয়। কম্পাইলের পর আফটার কম্পাইল, ঠিক আছে, আফটার কি? কম্পাইল। এই যে সোর্স কোড, অন্য যে কোনো ভাষার লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড। এটাকে অনুবাদক প্রোগ্রামে দিলেই তারপরে হবে কি? তোমরা জানো অনুবাদক প্রোগ্রামের সংখ্যা কি? যে প্রোগ্রাম সোর্স, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, সেটাকে আমরা কি বলে? অনুবাদক প্রোগ্রাম। আর এখানে হচ্ছে অবজেক্ট কোডে পরিণত হবে তারপর, এই যে অবজেক্ট কোড। তাহলে মেশিন ভাষায় মানে অনুবাদক প্রোগ্রাম কি করে? মেশিন ভাষায় রূপান্তর করে না। আর মেশিন ভাষার কোড কি? অবজেক্ট কোড। এটা হচ্ছে উত্তর, হচ্ছে অবজেক্ট কোড। ওকে ফাইন, পরের প্রশ্ন আসি। আচ্ছা, এই তো আরেকটা গ্রেট প্রশ্ন হলো, যে নিচের প্রোগ্রামে কয়টা ভুল আছে? এটাতে কয়টা ভুল আছে দেখেন। এই প্রশ্নটা আমি একটু দেখাই, এটা খুব সুন্দর প্রশ্ন এবং ক্রিয়েটিভ একটা প্রশ্ন বললো, যেটা সচরাচর দেখা যায় না। দেখো প্রশ্ন কোথায় কোথায় ভুল আছে। এই যে বানান দেখছেন, 1 নাম্বার ভুল স্টুডিও, এটা হবে কি? stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপরে দেখুন দ্বিতীয় ভুল কোথায়? ইন্টিজার কি বড় হাতে লেখা যাবে? ডাটা টাইপ লিখতে হবে ছোট হাতের।
তৃতীয় ভুল দেখেন কোথায়, তৃতীয় ভুল এই যে এখানে সেমিকোলন দিতে হবে। ওকে, আর কোথাও আছে কিনা খুব কেয়ারফুলি খেয়াল করবেন এগুলো, ঠিক আছে? এরপর আর কোথায় ভুল আছে দেখেন, আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে এই যে দেখো পাও এ কমা সি, কিন্তু পাও যে এ কমা সি দিলাম, সি এর মান কই? সি এর মান কি আমি ইনপুট নিছি? এই যে সি এর মান কি আমি ইনপুট নিছি? এর মান, এর মান কই? এর মান নিছি, ঠিক আছে, সি এর মান কই? আমি যে সি এর পাওয়ার দিব, সি এর মানটা কোথায়? সি এর মান কি আছে? নাই। তার মানে এটাও একটা ভুল। এই যে সি এর মান আমি কোনো জায়গায় ইনিশিয়াল বা ইনপুট করিনি। আর এখানে ভালো করে খেয়াল করেন, প্রিন্ট এফ, এফ কই? প্রিন্ট এফ। তাহলে কয়টা ভুল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভুল পাইলাম। তোমরা আরো পাও কিনা দেখো, তোমরা আরো একটু কেয়ারফুলি দেখো পারো কিনা। পাঁচটা ভুল পাইলাম টোটাল, টোটাল ভুল পাইলাম হচ্ছে পাঁচটা। সবাই একটু ক্লিয়ার কিনা দেখো। 23-এর গ নাম্বার, সাতটা কোথায় পাইছো? সাতটা কোথায় ভুল পাইলা? দেখি বলো, সাত কোথায় ভুল পাইছো? সাত কোথায় ভুল পাইছো দেখি। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো ভুল হবে না, ভালো করে খেয়াল করেন। সি এর মান তো পাওয়া আছে, সি এর মান তো বি মড এ এখান থেকে আসবে, বি মড এ থেকে সি এর মান আসবে, সি এর মান তো ভুল হবে না। দেখি কয়টা বলো তো তোমরা, তোমরা কয়টা বলো একটু। সি এর মান তো বি মড এ এখান থেকে ভুল হবে না, সি এর মান তো আছে এখানে। সি এর মান হচ্ছে এই যে বি এর মান আর এর মান থেকে বের হবে। তাহলে একটা ভুল পাইছে স্টুডিও ডট এস, দুইটা ভুল পাইলাম ইন্টিজার, তিনটা ভুল পাইলাম সেমিকোলন, তারপর ডি সমান পাও এ কমা সি এখানে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে পার্সেন্ট প্রিন্ট এফ লিখি নাই, এটা একটা ঠিক। এরপর হচ্ছে মেইন ফাংশনের এখানে সেকেন্ড ব্র্যাকেট ডি নাই, এই যে সেকেন্ড ব্র্যাকেট ডি নাই, শেষ করিনি, রিটার্ন জিরো। এই পাঁচটা ছাড়া কি আরো ভুল আছে কিনা বলেন তো? এই পাঁচটা ছাড়া আর ভুল আছে কিনা কোথাও? তাহলে কোনটা কোনটা ভুল হয়েছে একটু আবার খেয়াল করি। এই যে দেখো এস টু ইউ, তারপর হচ্ছে এখানে একটা, দুইটা, এখানে একটা সেমিকোলন, তিনটা, এখানে ডি সমান পাও সি, ঠিক আছে, এটাতে ভুল নাই। এফ লিখি না, একটা ভুল। এখানে সেমি লাস্টে সেকেন্ড ব্র্যাকেট ডি নাই, আর একটা ভুল। সবাই কি বলেন 23-এর কয় নাম্বার? লাস্টে অনেকেই মনে করে সেকেন্ড ব্র্যাকেটটা খেয়াল করে না অনেকে, এই জন্য অনেকে চারটা উত্তর দিচ্ছে, কিন্তু লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে এটা খেয়াল আছে? ওকে, লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেট দেন না, এটা খেয়াল আছে সবাই? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন তো, পাঁচটা ভুল কিভাবে পেলাম একটু বলেন। অন্তত ক্লিয়ার লিখতে তো কারো অসুবিধা নেই, নাকি অসুবিধা আছে? ক্লিয়ার লিখতে অসুবিধা আছে কারো? লিখেন, সবাই বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার কিনা বলেন। লুনা বলেছো ক্লিয়ার, তারেক, বাকিরা কমেন্ট করো না সবাই। সবাই ক্লিয়ার করলে পরেরটাতে যাচ্ছি, পরেরটা আরো গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই লিখতে হবে ক্লিয়ার, না হলে অন্য প্রশ্নে যাব না। সবাই ক্লিয়ার লিখেন। লিখো দ্রুত গতিতে। মোহাম্মদ রিদওয়ান বলেছো ক্লিয়ার, বাকিরা কমেন্ট করেন। বাকিরা কমেন্ট করেন। আচ্ছা দেখি এবার পরের প্রশ্ন উত্তর দেন। পরের প্রশ্নটা উত্তর দাও তো, পরের প্রশ্নটা সবাই একটু উত্তর দাও, পরের প্রশ্নটা সবাই একটু উত্তর দাও। এই যে এটা একটু উত্তর দাও, এখানে একটা জিনিস পড়ে নাই, থার্ড ব্র্যাকেট। মার্ক 63 স্ট্রিং থেকে সর্বোচ্চ কত টক্কর রাখা যাবে? বলো সর্বোচ্চ কত টক্কর রাখা যাবে? 63-তে সর্বোচ্চ কত টক্কর রাখা যাবে বলো। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, স্ট্রিং যত গড় বলবে তার চেয়ে এক কম, স্ট্রিং যত গড় বলবে তার চেয়ে কি এক কম। তাহলে স্ট্রিং যদি 63 বলে উত্তর হবে 62, স্ট্রিং যদি 80 বলে উত্তর হবে 79। ঠিক আছে? কেন? পরে করে একটা স্ট্রিং, তোমাদের একটা প্রশ্ন আসছিল কক্সবাজার সরকারি কলেজে, একটা সিকিউ আসছিল যে স্ট্রিং এর মধ্যে বাংলা নাকি একটাকে লিখার, জাবা ওই স্ক্রিপ্টটা কি। তাহলে এভাবে রাখতে হয়, ধরো প্রথমে আমরা রাখলাম বি, তারপর লিখলাম ধরো এ, তারপর এন, এই যে 0 1 2, তারপর হচ্ছে জি, 3 2 3 4,
5, এই যে। আর সর্বশেষে অলওয়েজ রাখতে হবে একটা নাল নাল ক্যারেক্টার 0, এই জন্য একটা বেশি লাগে। মনে করে স্ট্রিং হচ্ছে এগুলা এবিসিডি, 1 2 3 4 5 6টা, ঠিক আছে? অলওয়েজ একটা বেশি লাগবে, সেটা হচ্ছে সর্বশেষ একটা ফাঁকা বসবে, নাল বসবে, নাল ক্যারেক্টার। এই জন্য এখানেও সেম, যে 63-র মধ্যে টোটাল অ্যালফাবেট বসবে 62টা, একটা লাস্ট একটা বসবে ফাঁকা, ঠিক আছে? টোটাল ক্যারেক্টার বসবে কয়টা? 62টা। লাস্টেরটা কি বসবে? নাল বসবে। এই নালের জন্য একটা স্ট্রিং বেশি ডিক্লেয়ার করতে হবে। এই জন্য বলা হয়েছে স্ট্রিংটিতে সর্বোচ্চ কতটি অক্ষর রাখা যাবে? 62টি। সবার কি ক্লিয়ার কিনা? জিনিসটা বুঝতে পারছো? স্ট্রিং তোমরা অনেকে জানো না, সেজন্য এটা আসলে হচ্ছে এইচএসসি 26 থেকে ব্যাপকভাবে থাকবে সিলেবাসে। এইচএসসি 25-এ তেমন একটা স্ট্রিং দেওয়ার পসিবিলিটি নাই, কিন্তু এইচএসসি 26 থেকে এর স্ট্রিং থেকে ভালো মতোই প্রশ্ন হবে। এইচএসসি 26-এর স্টুডেন্টদেরকে এর আর স্ট্রিং ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা শুনেন, পরের প্রশ্ন আসি। এবার দেখো, এটা এটা নিচের প্রোগ্রামটির আউটপুট কোনটি? এটা দেখি বলো তো। নিচের প্রোগ্রামটি, বইগুলা নিব, বই নিয়ে নেন, বই আছে মনে হয় আর মাত্র 5-6 সেট। চট্টগ্রাম যারা আছে তারা বই অর্ডার করার দরকার নেই, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন সবাই বই অর্ডার করবেন, বই আছে 5-6 সেট। ঠিক আছে, ইনবক্সে যোগাযোগ করে তাড়াতাড়ি বই নিয়ে নিন। আর হচ্ছে চট্টগ্রাম যারা আছে, বুকল্যান্ড লাইব্রেরিতে মেবি আমি সিকিউটা আজকে গেলে পাইলে পাইতে পারো। সিকিউ বইটা আছে মনে হয়, সিকিউ আমরা গতকাল 20 সেট দিছিলাম আরো। আর আমাদের হাতে আছে বই মাত্র 5 সেট না 6 সেট, এটা ম্যানেজার বলতে পারবো, হয়তো 6 সেট আছে। তাড়াতাড়ি নিয়ে নিন, আজকের মধ্যে পারলে তো বেস্ট। ওকে, 25 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো, এটা একটু স্টেপ বাই স্টেপ বুঝো। প্রথমে স্টেপ 1। স্টেপ 1 কি হবে? এই যে শূন্যের সাথে প্রথমে এর মান আসবে 1, 0 যোগ 1, ফাইন 1। এবার 1-এর সাথে আসবে 2, 1 যোগ 2। তারপরে আসবে হচ্ছে তৃতীয় ধাপে 3, তারপরে 4, তারপরে আসবে 5। এই যে দ্বারার যোগফল দেখো, প্রথমে এর মান 1 হবে 1, তারপরে হবে এর মান কত 2, তারপরে হবে এর মান কত 3, তারপরে হবে এর মান কত 4, তারপরে হবে এর মান কত 5, 5 এর বড় হার হবে না। তাহলে যোগ করলে কি হয়? 3 3 6, 9 6 15, উত্তর হবে 15। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর প্রশ্নের উত্তর। সবাই কি ক্লিয়ার? তো ক্লাস কেমন লাগছে একটু বলো সবার, যে ক্লাস কেমন লাগছে আজকে, যারা যারা ক্লাস করছো ক্লাস কেমন লাগছো। উকিয়া বই অর্ডার করে দিবা, সুন্দরবন কুরিয়ারে বই চলে যাবে, 590 টাকা খরচ হবে। ওকে, বই পাওয়ার পর যদি বই ভালো না লাগে ফেরত দিতে পারবা। ভাই আমি 23 ব্যাচের ছাত্র, আপনার বইগুলো এক কথায় অসাধারণ। ইনশাআল্লাহ এখন আশিক আরো অনেক ইমপ্রুভ করেছি বই, আরো অনেক বেশি স্মার্ট এখন আগের চেয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এখানে দেখি এটা কি সবাই বুঝতে পেরেছো? ক্লাস কেমন লাগছে সেটা একটু বলো। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, চমৎকার ক্লাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আমাদের অফলাইন বেসে সকল স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো যাতে ক্লাস মিস না দেয়, আজকে সবাই ক্লাসে চলে আসবে ঠিকঠাক। আর হচ্ছে তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো একটা গুরুত্বপূর্ণ এইরকম প্রশ্ন সমাধানের চেষ্টা করব। তোমরা সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসগুলো থেকে বঞ্চিত করবে না, ক্লাস অবশ্যই দেখে নিতে বলবা। কেউ যদি চট্টগ্রামে থাকো, সুযোগ থাকে আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়ার, আমি তোমাকে বলবো তোমরা চট্টগ্রামে হয়তো অনেকের কাছে পড়ো, অসুবিধা নেই, তোমাকে আমি ওয়েলকাম করি। একবার হলেও জীবনে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাসগুলো করে দেখো, ইনশাল্লাহ তুমি একটা ডিফারেন্ট টেস্ট পাবা আইসিটি। কারণ জিনিসটাকে বুঝতে হবে, জিনিসটা কোথায় ব্যবহৃত হয়, কিভাবে আউটপুটটা দেয়, কিভাবে সে ইনপুটটা নেয়। আইসিটি হচ্ছে বোঝার জিনিস, মুখস্থের জিনিস নয়। তুমি যখন জিনিসগুলো বুঝে বুঝে পড়বা, তোমার এমসিকিউর যে এক্সপার্টনেস সেটা বেড়ে যাবে, সিকিউর যে উত্তর করার দক্ষতা এটা অনেক গুণে বেড়ে যাবে, এবং এভাবেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, ধন্যবাদ।